শুরু করার জন্য আপনাকে দুর্দান্ত হতে হবে না, তবে আপনাকে দুর্দান্ত থেকে শুরু করতে হবে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর মানে যারা এখন মাধ্যমিক দিবে আর কয়েক মাস পর, তাদের প্রস্তুতির জন্য আমরা রায়মার্টিন এর প্রশ্নবিচিত্রার তোমাদের ভোল 2 যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, যার আজকে মডেল 2। তার সাথে সাথে শিওর শর্ট যে বইটি রয়েছে তার প্র্যাকটিস সেটগুলো আলোচনা করছি। তো আমরা আজকে এই প্র্যাকটিস সেটের মধ্যে তোমাদের গ্রুপ এ, বি, সি এবং ডি প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন আমরা খুব সুন্দরভাবে দেখে নেব। ওকে, তো আমরা ক্লাসটা এবার শুরু করি। তো শুরু করার আগে যারা ক্লাসে নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10-এর জন্য সোম, বুধ, শুক্র এবং 9-এর জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি ঠিক সকাল 7টাতে তোমরা ক্লাসটি পেয়ে যাবে। তো আজকের ক্লাসটি একটু লেটে হচ্ছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গে বা আমরা যে অঞ্চলটাতে অবস্থান করি এখানে লাগাতার 1-2 দিন করে বৃষ্টি চলছে, এর জন্য ইলেকট্রিকের একটু সমস্যা হচ্ছে, তাই আজকে একটু ক্লাসটা লেট হয়ে গেল। ওকে, তো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো গ্রুপ এর 1.1 প্রথম কোশ্চেন কি বলছে, কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়? মিথেন। ওকে, কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, নেক্সট, আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়, তা হলো 0 কেলভিন। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এটা একটু ম্যাথমেটিক্যাল সমস্যা দেওয়া রয়েছে, এর অ্যান্সারটি আমরা নেক্সট পেজে একটু সুন্দরভাবে বুঝে নেব। তো আমাদের এখানে থিওরি কোশ্চেনগুলো যেগুলো আছে আমরা অ্যান্সারগুলো দেখে নেব, এবং যেগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম কিভাবে অ্যান্সারটি এসেছে খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। ওকে, কারণ থিওরিটা বুঝাচ্ছি না এই কারণে, আমরা যখন থিওরি ক্লাস করেছিলাম ওখানে থিওরিটা খুব সুন্দরভাবে জেনেছি। এবার ম্যাথের দিকটা বলতে গেলে ম্যাথের টাইপ হয়তো একই রকম থাকে, ম্যাথগুলো আলাদা হয়, এই কারণে আমরা ম্যাথগুলো প্রত্যেকটা খুব সুন্দরভাবে দেখে নেব। আচ্ছা, এখানে কি বলছে, একটি ত্রিপরমাণুক গ্যাসের বাষ্প ঘনত্ব 24, ওর পারমাণবিক গুরুত্ব কত? আমাদের এখানে পরমাণুটি বলেছে ত্রিপরমাণু এবং বাষ্প ঘনত্ব ডি সমান বলছে 24, আণবিক গুরুত্ব এম সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে আমরা জানি এম সমান 2d, তো ডি এর মানটি এখানে বসিয়ে আমরা এম এর মানটি পেয়ে যাব। ডি হচ্ছে 24, তাহলে আমরা পাচ্ছি 48। এখন পরমাণুটি ত্রিপরমাণু হওয়ার জন্য এর আণবিক গুরুত্ব কি হবে, যে পরমাণুটি ত্রিপরমাণু হওয়ায় এর আণবিক ভর বা এর পারমাণবিক গুরুত্ব যেটা বলেছে, এখানে লিখি পারমাণবিক গুরুত্ব আমাদের 48 নির্ণয় হয়েছিল। ত্রিপরমাণু বলায় 3 দিয়ে আমরা ভাগ করব, 3 একে 3, 3 6 18, তাহলে আমরা পাচ্ছি 16। এখানে যদি দ্বিপরমাণু বলতো আমরা তাহলে 2 দিয়ে গুণ করতাম। ওকে, সরি গুণ বলছি, ভাগ করতাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে আমরা এখানে 16 মার্ক করে নেব। নেক্সট পরবর্তী বলছে, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেতটি কোনটি? অপশান ডি। নেক্সট, আচ্ছা এখানেও একটি সমস্যা দেওয়া রয়েছে, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটি একটু দেখে নিই। কোনো সমতল দর্পণ তোমার দিকে 20 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স বেগে এগিয়ে এলে
দর্পণের বা দর্পণ সাপেক্ষে তোমার প্রতিবিম্বের বেগ কত। তো এখানে আমরা লিখব যে আমরা জানি আয়না থেকে বস্তুর দূরত্ব কমলে বা বাড়লে আয়না থেকে বস্তু দূরত্ব কমলে বা বাড়লে বস্তু ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব বস্তু ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব তার দ্বিগুণ কমে বা বাড়ে। তো এখানে যেহেতু বস্তুটি তার দিকে এগিয়ে আসছে, ঠিক ততটাই দূরত্বে তার প্রতিবিম্বও এগিয়ে আসছে, তাহলে কত হবে, এখানে দ্বিগুণ কথাটা বলেছে, তাই এটি হয়ে যাবে, আগে ছিল 20 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, তার সঙ্গে 2 গুণ করে দিয়ে দেব আমরা যে 40 সেন্টিমিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এখানে মার্ক করে নেব 40 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। পরবর্তী প্রশ্ন, বিক্ষেপিত অবস্থায় কোন বর্ণের আলোর তীব্রতা সর্বনিম্ন হয়? লাল বর্ণের। পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি। 1.7 কি বলছে? আচ্ছা, এখানেও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এর অ্যান্সারটিও আমরা দেখে নিই। এখানে কোনো বর্তনীতে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাতে গেলে কত তড়িৎ ক্ষমতা প্রয়োজন? তো আমাদের এখানে প্রশ্নে বিভব প্রভেদ ভি সমান 1 ভোল্ট দেওয়া হয়েছে, তড়িৎ প্রবাহ আই সমান 1 অ্যাম্পিয়ার রয়েছে, কত তড়িৎ ক্ষমতার প্রয়োজন? তড়িৎ ক্ষমতাকে আমরা পি দ্বারা চিহ্নিত করি, পি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো যে সমীকরণটি ব্যবহার করব, আমরা জানি যে পি সমান ভিআই, ভি এর মান কত 1 ইন্টু আই এর মান কত 1, আমরা তাহলে কি পাচ্ছি 1 একে 1, আর তড়িৎ ক্ষমতা পি এর মান নির্ণয় করেছি, পি এর একক হয় ওয়াট। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখানে তাহলে মার্ক করে নেব 1 ওয়াট। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্ক কত? সেটা হচ্ছে অপরিবর্তিত থাকবে। নেক্সট, নিউক্লিয় বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহার করা হয় সেটি কোন নিউক্লিয়াস? অপশান এ ইউরেনিয়াম, যার ভর সংখ্যা 235, পারমাণবিক ক্রমাঙ্ক 92। নেক্সট, প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? সেটি কে। নেক্সট, প্রদত্ত কোন হাইড্রোজেন ঘটিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির? সেটা NaH। নেক্সট, কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহার হবে? অপশান এ অবিশুদ্ধ কপার। নেক্সট, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহার হয় তা Fe চূর্ণ। পরবর্তীতে বলছে প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? সেটি অপশান সি। নেক্সট, আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এখানে বলছে যে যৌগটি ব্রোমিন ও কার্বন টেট্রা ক্লোরাইডে বিকারকের লাল দ্রবণকে
বর্ণহীন করে না তা হলো C2H6। এখন আমরা গ্রুপ এগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। এখন গ্রুপ বিটা আলোচনা করব। 2.1-এ কী বলছে, প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ড্যাশ স্তরকে, সেটি ওজোন স্তরকে বলা হয়। নেক্সট, বায়োমাসের অন্তর্নিহিত শক্তিটি হলো, এটি হয়ে যাবে CH4 মানে মিথেন। নেক্সট, এলপিজি এর প্রধান উপাদান কি, বিউটেন। ওকে। নেক্সট, পিভি সমান W/mRT সমীকরণটিতে এম এর একক কি, এটি হয়ে যাবে গ্রাম পার মোল। নেক্সট, স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়, এটা করব ব্যস্তানুপাতিক। নেক্সট, সত্য মিথ্যা, তামার তাপ পরিবাহিতাঙ্ক লোহার তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতাঙ্ক অপেক্ষা বেশি, এটি সত্য। পরবর্তী, একটি প্রাকৃতিক আলোকীয় যন্ত্রের নাম, এটি হয়ে যায় মানুষের চোখের লেন্স। মানুষের চোখের লেন্স, এখানে মানুষ না লিখে প্রাণীও লিখতে পারি। ওকে। নেক্সট, উত্তল বা অবতল দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, সেটি অসীম। নেক্সট, ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়, চৌম্বক ক্ষেত্র। নেক্সট, 12 বিওটি একক এর মান কত মেগাজুলের সমান হয়ে থাকে, সেটি 43.2। ওকে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে, সেটি -1.6 × 10⁻⁻19 কুলম। ওকে। আচ্ছা, আগের যে প্রশ্নটা যেটা আমরা করলাম, এই 43.2 মেগাজুল কিভাবে এসেছে সেটা একটু বলা হয়নি, সেটা একটু বলে দিই। যে 12 বিওটি বলেছে, 1 বিওটি সমান 3.6, তাহলে 12 × 3.6 করলে আমরা যেটি পাবো যে 43.2 মানে 43.2 মেগাজুল। ওকে। পরবর্তী, আচ্ছা এটা আমরা করে নিয়েছি। নেক্সট, পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়ে থাকে, সেটি নিউক্লিয় বিভাজন। পরবর্তী, আলফা, বিটা ও গামা রশ্মিকে ভেদন ক্ষমতার সঠিক ক্রমানুসারে সাজাও, সেটি আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। নেক্সট, পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও। আচ্ছা এখানে করে দিচ্ছি, Cl গ্রেটার দেন S গ্রেটার দেন P গ্রেটার দেন Al গ্রেটার দেন Mg গ্রেটার দেন Na গ্রেটার দেন Li গ্রেটার দেন K গ্রেটার দেন Cs। ওকে। তারপরে সত্য মিথ্যা, যে লিথিয়াম একটি তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, এটি হয়ে যাবে মিথ্যা। নেক্সট, পর্যায় সারণীর প্রথম কোন পর্যায়ে ধাতু, অধাতু ও ধাতুকল্প 3 ধরনের মৌলই বর্তমান, এটি হয়ে যাবে চতুর্থ পর্যায়।
নেক্সট, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। HCl। নেক্সট, প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে আম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো। সেটি হয়ে যাচ্ছে যে E প্লাস প্লাস ইলেকট্রন মাইনাস, যেখান থেকে H পাচ্ছি, তো H প্লাস H যোগ হয়ে হচ্ছে H2। ওকে। নেক্সট, পরবর্তী, লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নেওয়া হয়ে থাকে? সেটি জিঙ্ক ক্লোরাইড। ওকে, জিঙ্ক ক্লোরাইড বলছি, এটা হচ্ছে জিঙ্ক সালফেট হবে। ওকে, যার সংকেতটা লিখে দিচ্ছি যে ZnSO4। ওকে। নেক্সট, সত্য মিথ্যা। পারদ তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়, এটি হচ্ছে সত্য। নেক্সট, বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়? এটা হচ্ছে NO এবং NO2। নেক্সট, অসওয়াল পদ্ধতিতে HNO3 এর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কি? এটা হয়ে যাবে প্ল্যাটিনাম তার জালি। ওকে। নেক্সট, তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ উল্লেখ করো। তাহলে তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশন হয়ে থাকে, একটি উদাহরণ হচ্ছে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম। তো এর আরও উদাহরণ হয়ে থাকে, তো এটা একটু সহজ হয় তাই এটাই দিয়ে দিলাম। নেক্সট বলছে দর্শনিকের উক কাকে বলা হয়ে থাকে? জিঙ্ক অক্সাইডকে। ওকে, ZnO। নেক্সট, LPG সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটি কি? সেটি মিথাইল মারক্যাপটন। ওকে, মিথাইল মারক্যাপটন। নেক্সট, IUPAC নাম, যেখানে বলছে CH3CH2COOH এর নাম হয়ে থাকে প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। নেক্সট, সরলতম অ্যালকাইন কি ও এর IUPAC নাম লেখো। তো সরলতম অ্যালকাইন হয়ে থাকে অ্যাসিটিলিন। এর IUPAC নাম হয় ইথার, যার সংকেতটা লিখে দিচ্ছি HC ট্রিপল বন্ড CH। এর IUPAC নামটি ইথাইন। ওকে। নেক্সট, পরবর্তী। আচ্ছা, এখন আমরা বিভাগ ক এবং খ খুব সুন্দরভাবে আলোচনা করলাম। এখন আমরা ক বলছি, বিভাগ এ এবং বি আলোচনা হয়ে গেছে। এখন আমরা সি নিয়ে আলোচনা করব। ওকে, যার 3.1-এ প্রথম প্রশ্নতে বলেছে বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের দুটি উপায় বা বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায়, এই যে দেওয়া হলো। নেক্সট, আচ্ছা, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এর সলিউশনটি আমরা দেখে নিই। এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 10 লিটার হলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 750 mm চাপে গ্যাসটির আয়তন কত? তো আমাদের প্রথমে বলেছে এনটিপিতে আয়তন হয়ে থাকে V সমান 10 লিটার, তারপরে কমা, মানে এটা নয়, আর একটার কথা বলছে, যেখানে উষ্ণতা T2 হয়ে যাবে 27 ডিগ্রি সেলসিয়াস।
যেখানে P2 সমান 750 mm এবং গ্যাসটির আয়তন বলছে V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। এখানে দুটো ক্ষেত্র দেওয়া রয়েছে। দেখো এদিকে T2 দেওয়া রয়েছে কিন্তু T1 দেওয়া নেই, তার পরিবর্তে এখানে বলে দিয়েছে এনটিপি। T1 এনটিপিতে হয়ে থাকে 0 ডিগ্রি সেলসিয়াস। P2 দেওয়া আছে, P1 নেই, তার পরিবর্তে এনটিপি কথাটি দিয়ে দিয়েছে। তাহলে P1 সমান হয়ে যাবে 760 mm। তাহলে V1 তো দেওয়াই আছে, V2 নির্ণয় করতে হবে। এখন আমাদের প্রশ্নের মধ্যে এটাই দেওয়া রয়েছে। এখন আমাদের এককগুলোকে সেম করা, তো যেগুলো সেলসিয়াস রয়েছে সেখান থেকে কেলভিনে নিয়ে যেতে হবে, তার জন্য 273 যোগ করতে হবে। তাহলে শূন্যর সঙ্গে 273 যোগ করে পাচ্ছি 273 কেলভিন। ঠিক এদিকে 27 রয়েছে, 27 থেকে 273 যোগ করে আমরা কেলভিনে নিয়ে যাব, এটা হচ্ছে 300 কেলভিন। ওকে, এদিকে mm দিয়েছে, এদিকে mm দেওয়া রয়েছে। এদিকে যদি ATM এ থাকতো, এই এককটা যদি ATM এ দেওয়া থাকতো তাহলে আমরা এখানে ATM করতাম 1 ATM। যেহেতু এখানে mm দেওয়া রয়েছে তাই আমরা এখানে mm এককে আনার জন্য 760 mm করেছি। ওকে, এখন আমরা এখানে যে সমীকরণগুলো ইউজ করব, যে আমরা জানি যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। আমরা মানটা কার নির্ণয় করব? V2 এর মান, তাই V2কে অপোজিটে নিয়ে এলাম। P1 V1 বাই T1 যেমন আছে হয়ে গেল। এই যে সেটটা আছে এটা উল্টে যাবে, মানে T2টা নিচে আছে, T2 উপরে চলে যাবে, P2 নিচে আছে, উপরে আছে, এটা নিচে চলে আসবে। এবারে আমরা যে যার মানগুলো বসালেই, আমরা ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। P1 এর মান কত? যেখানে দেওয়া রয়েছে 760 ইন্টু V1 এর মান 10 ইন্টু T2 এর মান 300 বাই T1 এর মান 273 ইন্টু P2 এর মান 750। এখন এটা আমরা কাটাকাটি করব, তো জিরোগুলো আগে ক্যালকুলেশনটা করে দিলাম। এখন এটাকে 5 দিয়ে, আচ্ছা 5 দিয়ে কাটাকাটি করতে পারি, যে 5 একে 5, 5 5 25 হচ্ছে, এদিকে দিলে 5 6 30। ওকে, আচ্ছা একে আমরা আবার 3 দিয়ে দিতে পারি, যে 3 2 6, বা 5 দিয়ে দিই, তাতে আমাদের সুবিধা হবে। 5 2 10, 5 3 15, 3 দিয়ে দিলে 3 একে 3, 3 2 6। আচ্ছা, আর আমাদের কাটাকাটি বলতে 3 দিয়ে চলে যাবে, 3 লং 27, 3 একে 3, এদিকে 3 2 6, 3 8 16, 0 হচ্ছে। তো যদি 7 দিয়ে দেওয়া হয়, 7 4 28, 0, তো 7 দিয়ে দিলে 7 একে 7, 7 3 21, আমরা তাহলে নিচে পাচ্ছি 13, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে 40 গুণিতক 2 গুণিতক 2 বাই 13, এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 11.14 লিটার। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নতে বলেছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করো। এই যে সংজ্ঞাটি দেওয়া হলো। নেক্সট পরবর্তী এখানেও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এটি একটু দেখে নেব। একটি অবতল দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিন্দু বস্তু থেকে নির্গত আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয়। অবতল দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত? তো আমরা এখানে থিওরিতে যেটা জেনেছিলাম সেটা একটু ইউজ করব, যে আমরা জানি যে অবতল দর্পণের ফোকাসে, অবতল দর্পণের
ফোকাসে কোনো বস্তু থাকলে বস্তু থেকে নির্গত আলো দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। তাহলে আমরা বলতে পারি যে বস্তুটিকে ফোকাসে রাখা হয়েছে, যে অর্থাৎ বস্তুটিকে ফোকাসে মানে এফ সমান ফোকাসে রাখা হয়েছে। তাহলে যেটা এফ সমান হচ্ছে 25 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা জানি আর সমান 2f। তো এখানেই আর এর মান নির্ণয় করার জন্য 2 ইন্টু এফ এর মান কত? 25 সেন্টিমিটার। তাহলে 25কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 50 সেন্টিমিটার। এটি হচ্ছে আর এর মান। ওকে, আচ্ছা, এখানে আমরা লিখে নিতে পারি, ধরি ব্যাসার্ধ সমান আর। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানেও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে। কোনো উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে 10 সেন্টিমিটার উচ্চতার কোনো বস্তুকে রাখলে লেন্সটি থেকে 30 সেন্টিমিটার দূরে ওই বস্তুটির প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বের উচ্চতা কত? এখানে আমাদের যেটা দেওয়া রয়েছে সেগুলো আমরা আগে মার্ক করে নেব। যে কোনো উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে, তাহলে আমরা বলতে পারি যে লেন্স থেকে বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার। বলেছে 10 সেন্টিমিটার উচ্চতা, আমরা এই উচ্চতাকে বস্তুর দৈর্ঘ্য ধরতে পারি, যে বস্তুটি কতটা লম্বা। বস্তুটির দৈর্ঘ্য আমি ব্র্যাকেটে এখানে লিখে দিচ্ছি, উচ্চতা সমান 10 সেন্টিমিটার। ওকে, বলছে লেন্সটি থেকে 30 সেন্টিমিটার দূরে ওই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে লিখব যে প্রতিবিম্ব দূরত্ব সমান হয়ে থাকে 30 সেন্টিমিটার। তার প্রতিবিম্বের উচ্চতা কত? তাহলে প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য আমরা লিখতে পারি দৈর্ঘ্য সমান জিজ্ঞাসা চিহ্ন। এখন আমরা যে সমীকরণটি ব্যবহার করব, যে আমরা জানি রৈখিক বিবর্ধন সমান হয়ে থাকে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তো আমাদের নির্ণয় করতে হবে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য। তো প্রতিবিম্বের দৈর্ঘ্যকে আমরা এখানে লিখে নিই যে প্রতিবিম্বের
বিম্বের দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে কি রৈখিক বিবর্ধন গুণিতক বস্তুর দৈর্ঘ্য। তো বস্তুর দৈর্ঘ্য আমাদের দেওয়া রয়েছে এই যে 10 সেন্টিমিটার, কিন্তু রৈখিক বিবর্ধন আমাদের কোনো দেওয়া নেই। তো তার জন্য আমরা রৈখিক বিবর্ধনটা নির্ণয় করে নেব। রৈখিক বিবর্ধনের পরিবর্তে এই দুটো মান এক্সট্রা দেওয়া রয়েছে, তো এই দুটোকে কাজে লাগিয়ে আমরা রৈখিক বিবর্ধন নির্ণয় করব। তো সেটা একটু দেখে নাও। আমরা তাহলে লিখব গিয়ে রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত দেওয়া ছিল 30 সেন্টিমিটার, বাই বস্তুর দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, 0 0 কেটে গেল, আমরা পাচ্ছি 3/2। তাহলে রৈখিক বিবর্ধনের মান পেয়ে গেলাম কত, 3/2 ইন্টু বস্তুর দৈর্ঘ্য কত 10। তাহলে 2 দিয়ে দিলে 2 5 10, আচ্ছা এখানে সেন্টিমিটার ছিল, তাহলে 5 ইন্টু 3 করলে 5 3 15, আর সেন্টিমিটার যেমন ছিল দিয়ে দিলাম। তাহলে এটি আমাদের চেয়েছিল যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের উচ্চতা কত, আমরা এখানে লিখে নিতে পারি 15 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে বলছে পরিবর্তী তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো, এই যে অ্যান্সারটি এখানে দেওয়া হয়েছে। নেক্সট বলছে C2H4 এর লুইস ডট গঠনের সাহায্যে যৌগটির রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করো। আচ্ছা এই যে C2H4 এর লুইস ডট গঠন দেওয়া হয়েছে, তো এই যে এখানে বন্ধনটি দেওয়া হলো, তো এই রাসায়নিক বন্ধনের ব্যাখ্যা হিসাবে রাসায়নিক বন্ধন কাকে বলে দেওয়া হয়েছে তার মধ্যে নিচে লিখে দিও যে এই C2H4 এর মধ্যে লুইস ডট গঠন চিত্রে রাসায়নিক বন্ধনের শর্তগুলি প্রযোজ্য। ওকে, ব্যাস এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ওরই সঙ্গে আরও একটি প্রশ্ন বলছে লুইস ডট গঠনের সাহায্যে ক্যালসিয়াম ক্লোরাইডের গঠন দেখাও। এই যে ক্যালসিয়াম ক্লোরাইডের গঠন নিচে দেওয়া হয়েছে, তো আমাদের এখানে এত সব ভাষার কথা কিছু বলেনি, তোমরা এগুলো ক্যানসেল করে দিও এবং নিচে যে গঠনটি রয়েছে সেটা তোমরা দেখে নিও। ওকে, তো ওখানে একটু অ্যান্সারটা কেটে গিয়েছিল তাই এখানে ক্লিয়ারভাবে দিয়ে দিয়েছি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থির ও কেন, এই যে অ্যান্সারটি দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্নতে বলছে 3.7 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। এই যে দেওয়া হয়েছে বিক্রিয়া সহ শর্ত। অথবাতে বলছে H2SO4 দ্বারা অম্লীকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S পাঠানো হলো, কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো। এই যে H2SO4 তার সঙ্গে পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2S গ্যাস চালনা করা হয়েছে, কি ঘটে দেওয়া হয়েছে। বলছে এই বিক্রিয়া দ্বারা H2S এর কোন ধর্মের প্রমাণ পাওয়া যায়, এটি হচ্ছে জারণ ধর্মের প্রমাণ পাওয়া যায়। নেক্সট পরবর্তী প্রশ্ন অ্যালুমিনিয়াম বা Al কে আত্মরক্ষার সক্ষম ধাতু বলে কেন, অ্যান্সারটি দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন 3.9 অ্যাসিটিলিনের নিয়ন্ত্রিত হাইড্রোজিনেশন বিক্রিয়ার সমীকরণ লেখো। এই যে অ্যাসিটিনের
হাইড্রোজিনেশন বিক্রিয়াটি দেওয়া হলো। নেক্সট বলছে মিথেনে কার্বনের 4টি যোজ্যতায় কিভাবে বিন্যস্ত থাকে, এই যে কিভাবে বিন্যস্ত রয়েছে মিথেনের গঠনে দেওয়া হয়েছে। নেক্সট আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম, না ম্যাথমেটিক্যাল প্রবলেম নয়, এটা একটা প্রমাণ দিয়েছে, এটা আমরা দেখে নেব। আদর্শ গ্যাস সমীকরণ থেকে দেখাও যে গ্যাসের বাষ্প ঘনত্ব হবে এটি যে বাষ্প ঘনত্ব ডি সমান PM/RT। এখানে PM/RT সাধারণ অর্থ বহন করে চলে। ওকে আচ্ছা এটা বাষ্প ঘনত্ব, ওকে ঠিক আছে, এটা হচ্ছে গ্যাসের ঘনত্ব শুধু বলেছে তোমাদের প্রশ্নে। আমরা যে সমীকরণটি জানি আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ সমান PV সমান NRT। এখানে কোনটা কোন চিহ্ন সেটা লেখার প্রয়োজন নেই, কারণ এখানে বলেই দিয়েছে এই PM/RT এগুলো অর্থ বহন করে থাকে। ওকে তো এইখানে N সমান আমরা লিখতে পারি W/M, তো PVN এর কাছে W/M লিখে দিলাম। বা তো আমাদের যদি পিটাকে অপোজিটে নিয়ে যাই তাহলে আমরা পেয়ে যাব V সমান W/RT/M, যেমন ছিল তেমন দিলাম, P ওখানে গুণ আছে, এখানে এলে ভাগ হয়ে যাবে। নেক্সট বা এই যে W যেটা রয়েছে উপরে রয়েছে অপোজিটে নিয়ে আসব, এটা নিচে চলে আসবে, V সমান W/ সমান যেমন আর বাকিরা ছিল তেমন তাদেরকে দিয়ে দিলাম। এখন এখানে আমরা জানি যে গ্যাসের ঘনত্ব D সমান ওজন বাই আয়তন। ওজনকে আমরা W দ্বারা চিহ্নিত করি, আয়তনকে V দ্বারা, তাহলে D সমান W/V। ওকে তো আমরা এই সমীকরণটাকে যদি উল্টে লিখি W/V, এদিকে এদেরকে উল্টে দিলাম যে MP/RT, তো W আর এই V এর কাছে আমরা D দিলাম, আর যেমন ছিল MP/RT দিয়ে দিলাম। আর এটাই আমাদের প্রমাণ করতে চেয়েছিল যে D সমান PM/RT, এখানে MP করেছি, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। নেক্সট পরবর্তীতে বলছে, আচ্ছা ওখানে একটা আমরা ছেড়ে এসেছি যেটা একটু দেখে নিই, এই যে বাস্তব গ্যাস কাকে বলে, তো বাস্তব গ্যাস হয়ে যাবে যেসব গ্যাস PV সমান NRT সমীকরণ মেনে চলে না তাকে বাস্তব গ্যাস বলে। ওকে তো নেক্সট পরবর্তী কোশ্চেন, গ্যাসের প্রমাণ ঘনত্ব কি, এই যে গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলে দেওয়া হলো, তার সঙ্গে বলছে এর সঙ্গে বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কি, তো এটি হয়ে যাবে যে গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু 0.089 গ্রাম। ওকে এটি হচ্ছে সম্পর্ক। নেক্সট পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে একটি তোমাদের রাসায়নিক গণনার একটি ম্যাথ দিয়েছে,
সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণটি হলো, এই যে রাসায়নিক সমীকরণটি দেওয়া হয়েছে, তার সঙ্গে বলছে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, NaOH কতটা লাগবে সেটা বের করতে হবে। তো আমাদের বিক্রিয়া যেটি দেওয়া রয়েছে একটু নিচে পরিষ্কার করে লিখে নিই, 2 NaOH Na2SO4 এদিকে 2 H2O। তো আমাদের এখানে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এই দুজনের কথাই বলেছে, এদের কিন্তু কোনো কাজ নেই। তো এই যে দুজনের কথা বলা হয়েছে, এদের দুজনের আমরা আণবিক ভর নির্ণয় করব। আণবিক ভর কীভাবে নির্ণয় করব, এইচের জন্য 1 হয়, দুটো এইচ রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, প্লাস এসের জন্য আমাদের প্রশ্নেই দিয়ে দিয়েছে 32, প্লাস ও এর জন্য 16 ইন্টু 4টি ও রয়েছে তাই 4 দিয়ে গুণ দিলাম, তাহলে 1 2 2 প্লাস 32, 16 4 64। তো এটা আমরা যোগ করলে পেয়ে যাব 98। ওকে, তাহলে H2SO4 এর জন্য হয়ে গেল। আবার আমরা 2 NaOH এর জন্য নির্ণয় করব, 2 কে 2 দিলাম, Na সোডিয়ামের জন্য 23, প্লাস ও এর জন্য 16, প্লাস H এর জন্য 1। তো 2 গুণিতক এই 23 প্লাস 16 প্লাস 1 করলে আমরা পাচ্ছি 40, 40 গুণিতক 2 80। তো এই যে জিনিসটা আমরা নির্ণয় করেছি এটাকে কিভাবে একটু ভাষা দিয়ে লিখি একটু দেখে নাও, যে 98 গ্রাম H2SO4 বিক্রিয়া করার জন্য 80 গ্রাম NaOH প্রয়োজন। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছিল, 9 গ্রাম H2SO4 বিক্রিয়া করার জন্য কতটা সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, ঐকিক নিয়মের মতো 80/98 গুণিতক 4.9, পয়েন্ট তুলে দিলে নিচে 10 চলে এলো, নিচে উপরের শূন্য নিচের শূন্য কেটে গেল, এটা যদি আমরা 7 দিয়ে দিই, 7 7 49, 7 1 7, 7 4 28, আবারও 7 দিয়ে যাবে, 7 2 14, 2 দিয়ে দিলে 2 4 8, তাহলে আমরা পাচ্ছি কত, 4 গ্রাম NaOH প্রয়োজন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নতে বলেছে, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম, এর কারণ বিশ্লেষণ করো। এই যে কোনটি প্রকৃত ধর্ম, এই যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম এটি এবং কেন তা দেওয়া হলো। নেক্সট 4.4 এতে বলছে, গ্লিসারিনের মধ্যে কাঁচদণ্ড ডোবালে কাঁচদণ্ডটি আর দেখা যায় না কেন, এই যে কারণ সেটা কাঁচদণ্ডটি অদৃশ্য বলে মনে হয়। নেক্সট বলছে, আলোর প্রতিসরণের ক্ষেত্রে কম্পাঙ্কের কীরূপ পরিবর্তন হয়ে থাকে। আচ্ছা, এটি হয়ে যাবে যে স্থির থাকে। ওকে, স্থির থাকে কীরকমই, কারণ কম্পাঙ্ক আলোর উৎসের বৈশিষ্ট্য, কম্পাঙ্ক আলোর উৎসের বৈশিষ্ট্য। ওকে, নেক্সট বলছে, অথবাতে আলোর তরঙ্গদৈর্ঘ্য বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক কীরূপ পরিবর্তন হয়, এটি হয়ে যাবে যে হ্রাস পায়। ওকে, হ্রাস পায়। নেক্সট বলছে, দেখাও যে আপতিত আলো এবং প্রতিসৃত আলোর তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত হলো মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই যে নেক্সট পেজেই তোমাদের দেওয়া হয়েছে, এই যে প্রতিসরাঙ্ক আমরা যাকে মিউ
দ্বারা চিহ্নিত করি। দুই ক্ষেত্রের প্রতিসরাঙ্ক, একটা μ1 μ2 আর দুই দিকের তরঙ্গ দৈর্ঘ্য λ1 λ2, তাদের এই অনুপাতিক বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি। তো এটার নিচের লাইনটা লেখার দরকার নেই। তো এখানে আমরা লিখতে পারি কি μ2 অনুপাত μ1 সমান λ1 অনুপাত λ2। ওকে, এই হচ্ছে আমাদের সম্পর্ক। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে 4.5 বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল লেন্স থেকে 2f দূরত্বে কোনো বস্তু রাখা হলে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকার চিত্রসহ বর্ণনা করো। এই যে এখানে চিত্র দেওয়া রয়েছে এবং তার অপোজিটে এই যে এখানে বর্ণনা হিসাবে তুলে ধরা হলো। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এটা একটু দেখে নেব আমরা। বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি বিন্দু আধান 5 কুলম ও 10 কুলম এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে তা নির্ণয় করতে বলছে। যেখানে বলেছে 1/4πε0 সমান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। ওকে, তো এখানে আমাদের প্রশ্নের মধ্যে এই যে 5 কুলম এবং 10 কুলম দেওয়া রয়েছে, আধান দুটি ধরে নিই, যে আধান দুটি, একটা হচ্ছে Q1 যেখানে বলছে 5 কুলম এবং Q2 সমান বলছে 10 কুলম। ওকে, এদের মধ্যে দূরত্ব বলে দিয়েছে 10 সেন্টিমিটার, আর সমান 10 সেন্টিমিটার। তো আমরা এই 10 সেন্টিমিটারকে লিখতে পারি যে 0.1 মিটার। ওকে, কারণ এই 10 সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য একে আমরা 100 দিয়ে ভাগ করেছি। ওকে, 0 0 কেটে গেল, এটা ক্যালকুলেশন করলে 0.1 মিটার। এখন আমরা যে সমীকরণটা জানি, আচ্ছা এখানে কি চেয়েছে, যে এফ সমান জিজ্ঞাসা চিহ্ন। এবারে আমরা লিখব, আমরা জানি যে এফ সমান 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। ওকে, এবারে এখানে 1/4πε0 মান দেওয়া রয়েছে 9 × 10⁹ আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইন্টু Q1 Q2, Q1 এর মান 5 ইন্টু Q2 এর মান 10। আচ্ছা, আর এর মান যেটা আমরা নির্ণয় করেছি 0.1, স্কয়ার আছে তাই 0.1 দুবার লিখে দিলাম। নিচের দুটো পয়েন্ট উঠে গেলে পয়েন্টের পরে দুটো সংখ্যা রয়েছে তাই দুটো শূন্য দিলাম। ওকে, এখন আমরা পাচ্ছি 9 × 10⁹ ইন্টু এই 5-এর সঙ্গে যেটা গুণ আছে আমরা লিখতে পারি 2 3। ওকে, তার মানে 10⁻³ তাহলে আমরা এটা পাবো যে 9 5 45 ইন্টু 10⁻৯ পাওয়ারে কিন্তু যোগ হবে, এখানে 9 + 3 করলে আমরা পেয়ে যাচ্ছি 12। ওকে, তাহলে 10⁻12 দিলাম, এত নিউটন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওরই সঙ্গে একটি বিতে পয়েন্ট বলেছে যে বাড়ির বৈদ্যুতিক লাইনে লাইভ তার এবং নিউট্রাল তার কোন কোন বিভবে যুক্ত থাকে। লাইভ তার থাকে উচ্চ বিভব এবং নিউট্রাল তার থাকে নিম্ন বিভব। নেক্সট পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এটি একটু তোমরা মন দিয়ে শুনবে। বর্তনীতে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। তো আমাদের এ বিন্দু রয়েছে এখানে, বি রয়েছে এই যে এখানে। তো এই বর্তনীটির এই যে শেষ দুটি যে রোধ রয়েছে, এই দুটি রোধের কোনো কাজ নেই। কারণ কেন, যে এর সাথে কেউ যুক্তই নেই। ওকে, তাই এই দুজনের কোনো কাজ নেই।
এবারে যদি এখানে এই বি ড্যাশ এবং এ ড্যাশের তুল্যরোধ নির্ণয় করতে দিত, তাহলে আমরা কিন্তু এখানে এ এবং বি ক্যান্সেল করে দিতাম, কিন্তু এখানে সেটি দেয়নি। এখানে আমাদের এ আর বি এর মান চেয়েছে, তাই আমরা এখানে এই বি ড্যাশ এবং এ ড্যাশকে ক্যান্সেল করে দিলাম, এদের কোনো কাজ নেই। তাহলে যদি ক্যান্সেল করে দেওয়া হয়, ওদের গঠনটা কীরকম হবে সেটা একটু চিত্র আকারে চিহ্নিত করছি। এই যে ঠিক এই রকমই গঠনটি হবে। এখানে এ, সি, ডি, এখানে ই, এদিকে এফ, এদিকে বি, এবং প্রত্যেকটার মান দেওয়া রয়েছে 10 ওহম, এদিকে হচ্ছে 10 ওহম, ইনিও 10 ওহম, এদিকেও 10 ওহম, আচ্ছা প্রত্যেকটাই 10 ওহম করে। এখন এই যে সি প্রান্ত থেকে এফ পর্যন্ত যে 10 10 করে দুটি রোধ রয়েছে, এই দুটি রোধ শ্রেণী সমবায়ের অন্তর্গত। তাহলে এখানে আমরা লিখব, আচ্ছা এখানে লিখে দিই যে ডি, বি ড্যাশ ও এ ড্যাশ ই, এটি কোনো বর্তনীতে যুক্ত না থাকায় এর কোনো কাজ নেই। নেক্সট তাহলে আমরা কি পাচ্ছি, এই সি, ডি ও ডি এফ রোধ দুটি শ্রেণীতে রয়েছে, এদের তুল্যরোধ হবে যে 10 + 10 = 20। ওকে, নেক্সট পরবর্তী বর্তনী যেটি তৈরি হচ্ছে, বা ওখানেই যদি আমরা একটু আরেকটা লিখে দিই, যে এই যে সি থেকে ডি এফ পর্যন্ত হয়ে গিয়েছে, এই সি থেকে ই এবং এফ এটাও শ্রেণী বর্তনীতেই যুক্ত। ওকে, তো এটার জন্য আমরা ক্যালকুলেশনটা দেখে নিই। এখানে আমরা লিখব সি ই ও ই এফ রোধ দুটি শ্রেণীতে যুক্ত থাকায় এর তুল্যরোধ হবে 10 + 10 = 20। তাহলে আমরা এখানে যে বর্তনীটি পাব, যে এ, এই বর্তনীটি আমরা পাচ্ছি, এটি এ, এদিকে বি, এখানে ছিল সি, এখানে ছিল এফ, এটা আগে থেকে দেওয়া ছিল 10 ওহম, এখানেও ছিল 10 ওহম, এদিকেও তাহলে কত হলো, যেটা আমরা তুল্য রোধ নির্ণয় করেছিলাম 20 ওহম, এদিকেও 20 ওহম। এখন এই 20 ওহম এই দুটো কিন্তু সমান্তরালে সমবায়ে রয়েছে, তাহলে এখানে আমরা লিখব সি এফ রোধ দুটি রোধ কিন্তু হচ্ছে, এদিক থেকে দেখলে সি এফ একটা রোধ, এদিকে হচ্ছে সি থেকে এফ পর্যন্ত আর একটা রোধ, তাহলে সি এফ রোধ দুটি সমান্তরালে যুক্ত আছে, এর
তুল্য রোধ হবে কত, যে 20 গুণিতক 20 বাই 20 প্লাস 20। ওকে, তাহলে 20 20 গুণ করলে আমরা পাচ্ছি 400, 20 20 যোগ করলে পাচ্ছি 40, 0 0 কেটে গেল, 4 দিয়ে দিলে 4 একে 4 0, আমরা পেয়ে গেলাম 10। নেক্সট পেজে আমরা এবার ওটাকে কিভাবে করতে পারি, এটি হচ্ছে এ, এদিকে হচ্ছে বি। ওকে, তাহলে এটা ছিল 10 ওহম, এদিকে ছিল 10 ওহম। আচ্ছা, এই প্রান্তটার নাম ছিল সি, এই প্রান্তটার নাম ছিল এফ। এদের দুজনের রোধ দুটি সমান্তরালে যুক্ত থাকায় এটার তুল্য রোধ হয়েছে 10 ওহম। এখন এটি আমরা কি দেখতে পাচ্ছি, যে এসি, সিএফ ও এফবি রোধ তিনটি শ্রেণীতে যুক্ত আছে। এদের তুল্য রোধ হবে 10 প্লাস 10 প্লাস 10, তাহলে আমরা পাচ্ছি 30 ওহম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে কি বলেছে একটু দেখে নেব। 10 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলী দিয়ে 30 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলো। তিনটি অ্যান্সার চেয়েছে, একটা হচ্ছে প্রবাহীর তড়িদাধান, কৃতকার্যের পরিমাণ, উৎপন্ন তাপের পরিমাণ। তো প্রশ্নের মধ্যে রোধ আর সমান দিয়েছে 10 ওহম, সময় টি বলেছে 30 মিনিট, প্রবাহ মাত্রা আই বলেছে 2 অ্যাম্পিয়ার, আর কি কি চেয়েছে, প্রবাহীর তড়িদাধান, তড়িদাধানকে আমরা কিউ দ্বারা চিহ্নিত করি, কিউ সমান জিজ্ঞাসা চিহ্ন, কৃতকার্যের পরিমাণ ডাব্লু সমান জিজ্ঞাসা চিহ্ন, উৎপন্ন তাপের পরিমাণ এইচ সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এখন আমাদের যে তিনটি দেওয়া রয়েছে এই মিনিট থেকে আমাদের সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাই আমরা 60 দিয়ে গুণ দিলাম, কারণ 1 মিনিট সমান হয়ে থাকে 60 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে 6 3 18, তার সঙ্গে দুটো শূন্য, এত সেকেন্ড। ওকে, এখন এই কিউ এর মানটি নির্ণয় করার জন্য আমরা একটা সমীকরণ জানি, যে আই সমান কিউ বাই টি। তো কিউ এর মান যেহেতু নির্ণয় করব আই গুণিতক টি, আই এর মান কত 2 অ্যাম্পিয়ার, টি এর মান কত, যেটা 1800 সেকেন্ড, তাহলে 18 দুগুণে 36, এত কুলম। কুলম কেন, কারণ কিউ এর একক হয়ে থাকে কুলম। নেক্সট ডাব্লু, এখন ডাব্লুর যে সমীকরণটি আমাদের জানা আছে, ভি সমান ডাব্লু বাই কিউ। ডাব্লু এর মান নির্ণয় করব, ডাব্লু সমান ভি ইন্টু কিউ। কিউ এর মান তো আমরা এখানে পেয়ে গেলাম, কিন্তু ভি এর মান আমাদের জানা নেই। ভি এর মানটি কিভাবে নির্ণয় করব, ভি সমান আর একটি সমীকরণ জানি, যে ভি সমান আই ইন্টু আর। আই এর মান দেওয়া রয়েছে 2, আর এর মান দেওয়া রয়েছে 10, তাহলে এটা ভি এর মান পেয়ে গেলাম 20। তাহলে ভি এর কাছে আমরা 20 দিলাম, ইন্টু কিউ এর মান যেটা পাওয়া গিয়েছে 3600। তো এটা গুণ করলে 36 দুগুণে 72, তার পিঠে 3টে শূন্য, এত। ডাব্লু এর মান নির্ণয় করেছি, মানে কার্য এর একক হয় জুল। আমরা দুটো অ্যান্সার রেডি করলাম। নেক্সট আর একটি অ্যান্সার, তাপ এইচ এর মান চাইছে। এইচ এর সমীকরণ হয়ে থাকে আই স্কয়ার আর টি বাই 4.2 এত ক্যালোরি। এখন আই এর মান 2 স্কয়ার আছে, তাই আমরা 2 × 2 করলাম, বা 2 দুগুণে 4ও করে দিতে পারো। আর এর মান 10,
টি এর মান 1800 বাই 4.2। এই পয়েন্টকে তুললে উপরে একটা 10 পেয়ে যাচ্ছি। ওকে, এখন যদি এটা আমরা কাটাকাটি করি, এই 1800কে বা 2 দিয়ে দিই, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2। আচ্ছা, আর এটা আমরা 3 দিয়ে দিতে পারি, 3 7 21, 3 6 18, তার সঙ্গে দুটো শূন্য। আর বিশেষ কাটাকাটি একটা যাচ্ছে না। তো উপরে যেটা রয়েছে 2 × 10 × 600 × 10, এটা সঙ্গে 7 ভাগ করলে আমরা পেয়ে যাব 17142.85 এত ক্যালোরি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। 3টি অ্যান্সার নির্ণয় হয়ে গেল। নেক্সট পরবর্তীতে বলছে ডিসি অপেক্ষা এসি এর ব্যবহারিক সুবিধা লেখো। এই যে এসি ব্যবহারিক সুবিধা দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী, পরমাণুর নিউক্লিয়াসে, এটি নিউক্লিয়াসে হবে, ইলেকট্রন না থাকা সত্ত্বেও তেজস্ক্রিয় মৌল থেকে বিটা কণা নির্গত হয় কেন? নিচে দেওয়া হলো অ্যান্সারটি। পরবর্তীতে এ, বি, সি এবং ডি এই 4টি মৌল যাদের পারমাণবিক ক্রমাঙ্ক বলছে 3, 9, 11 এবং এটা বলছে 19, এগুলির মধ্যে 3টি অ্যান্সার চাইছে যে এতে বলছে কোন 3টি পর্যায় সারণীতে একই শ্রেণীতে অবস্থিত। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে এতে দিয়ে দিই, এ হচ্ছে এ, সি, ডি, এই 3জন। নেক্সট বিতে কি বলছে, কোনটির আয়নাইজেশন শক্তি সবচেয়ে কম? সেটি হবে এ। ওকে, এর ক্রমাঙ্কটা হয়ে থাকে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি গ্রেটার দেন ডি হয়ে যাবে। ওকে, নেক্সট বলছে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? সিতে সবচেয়ে কম হচ্ছে বি এর। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, লোহার চামচের ওপর রূপোর প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কি কি ব্যবহার করবে এবং ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াগুলি লেখো। এই যে বলছে লোহা বস্তুকে ক্যাথোড এবং বিশুদ্ধ রূপোর দণ্ডকে অ্যানোড, এই পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করবে। এবং এর ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া, এই যে ক্যাথোড বিক্রিয়া, এই যে অ্যানোড বিক্রিয়াটি দেওয়া হলো। নেক্সট অথবাতে বলছে কপার ধাতুর বিশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড বিক্রিয়া ও অ্যানোড বিক্রিয়াসমূহগুলি লেখো। এই যে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে, আচ্ছা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে এখানে বলছে লেড আস্তরণযুক্ত তড়িৎ বিশ্লেষণ পাত্রে সালফিউরিক অ্যাসিড যুক্ত কপার সালফেট দ্রবণ নিয়ে তাতে তড়িৎ বিশ্লেষণটি হবে। এবং ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া চেয়েছে, এই যে দেওয়া হলো। নেক্সট বলছে কপার সালফেটের প্রথমে ধীরে ধীরে NH4OH যোগ করলে এবং পরে অতিরিক্ত NH4OH যোগ করলে কী ঘটে? সমীকরণ সহ লেখো। এই যে সমীকরণ নিচে দেওয়া হয়েছে, শর্ত উপরে তুলে ধরা হলো। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে একটি বিক্রিয়ার কথা বলেছে, এটা একটু দেখে নেব। তো এ, বি, সি এই 3টিকে শনাক্ত করতে বলছে। তো CH3 CH2OH একে গাঢ় H2SO4 দিলে আমরা C2H4 এবং তার সঙ্গে H2O জল পাচ্ছি। এই C2H4 এর নাম হচ্ছে ইথিলিন। তো এর সঙ্গে এবার যদি Br2 এবং CCl4 যোগ করা হয় তাহলে আমরা পেয়ে যাব Br-H2C এক বন্ধন CH2Br, এর নাম হয়ে থাকে ইথিলিন ডাইব্রোমিন। ইথিলিন ডাইব্রোমিন। নেক্সট
সিতে কি বলছে যে ওই ইথিলিনের সঙ্গে যদি NI অনুঘটক ব্যবহার করা হয় তাহলে আমরা এখানে পাবো H3C এক বন্ধন CH3, এর নাম হয়ে থাকে ইথেন। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। অথবাতে বলছে তরল ব্রোমিনে অতিরিক্ত পরিমাণে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কি চাক্ষুষ পরিবর্তন ঘটে ও কি রাসায়নিক বিক্রিয়া ঘটে, বিক্রিয়াটির সমিত সমীকরণ লেখো। এই যে কি ঘটবে, 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন হবে, এই যে তার বিক্রিয়াটি দেওয়া হলো। ওকে, তো আজকে আমাদের এই টপিকের মধ্যে যা কিছু ছিল আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর একটা ফাইনালি কথা, আমাদের এখন যে পিডিএফটি রেডি হলো, কনফার্ম যে পিডিএফটি পাওয়া গেল, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমাদের কাছে এই পিডিএফটিকে পৌঁছে দেওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে, যেটা তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে নিচের দিকে তোমরা লিঙ্কটি পেয়ে যাবে। ওখানে তোমরা ক্লিক করে এই গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট রুটিন অনুসারে আগামীকাল তোমাদের রায়মাটির না হলে শিওর শটের নেক্সট পরবর্তী প্র্যাকটিস সেট নিয়ে চলে আসব। ওকে, তাহলে আজ এ পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।